জি। তো যেটা বলছিলাম যে একটা প্রশ্ন আসলো যে সেমি রিজিড এর ওয়্যারের কি অংশ? আসলে যেকোনো ওয়্যারেরই ২ টা অংশ থাকবে। একটা অংশ হচ্ছে যে ওয়্যারের বেস লাইন, ওয়্যারের ভিত্তি। আরেকটা অংশ থাকবে হচ্ছে ওয়্যারের টিথ। ঠিক যেরকম একটা চিরুনি। চিরুনির ক্ষেত্রে কিন্তু পুরা চিরুনির পুরো অংশটাই আমার চুল আঁচড়ানোর কাজে লাগে না। ঠিক আছে? চিরুনির মধ্যে একটা অংশ থাকে নিচের ভিত্তি আর উপরের অংশটা থাকে হচ্ছে চিরুনির টিথ। চিরুনির টিথটুকু আমার কাজে লাগে। আর নিচের বেইসটুকু কিন্তু সরাসরি আমার আঁচড়ানোর জন্য কাজে লাগে না। ওয়্যারের ক্ষেত্রেও তাই। ওয়্যারের হচ্ছে একটা বেইস থাকে আরেকটা হচ্ছে টিথ থাকে। টিথটা তো মেটাল সেটা সমস্যা নাই। কিন্তু মেটালিক ওয়্যারের ক্ষেত্রে যেটা হয় টিথও মেটাল, বেইসও মেটাল। সুতরাং রিজিডিটি থাকবেই। ফ্লেক্সিবিলিটি শো করার কোনো অপশনই তার সামনে নাই। কিন্তু যখন হচ্ছে ফ্লেক্সিবল ওয়্যার কিংবা সেমি রিজিড ওয়্যার ২ ক্ষেত্রেই যেটা হয়, ফ্লেক্সিবিলিটিটা আসে মূলত কিন্তু হচ্ছে তার বেইস থেকে। বেইস হিসেবে বেশ কিছু জিনিস ব্যবহার করা হতে পারে। যেমন খুব আ তোমার হচ্ছে longevity ওয়ালা কোনো হচ্ছে তোমার ফ্যাব্রিকের লেয়ার ব্যবহার করা যেতে পারে। তারপরে তোমার হচ্ছে লেদারের লেয়ার ব্যবহার করা যেতে পারে। বর্তমান সময়ে অবশ্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিনথেটিক রাবার। ঠিক আছে? যার ফলে সে ওই বেইস থেকে হচ্ছে ওই ফ্লেক্সিবিলিটিটা পায়। বোঝাতে পারলাম কিনা? ওয়্যার থেকে সরাসরি ফ্লেক্সিবিলিটি পায় না। যেহেতু ওয়্যারগুলিকে আমি একটা ফ্লেক্সিবল হচ্ছে বেইস এর মধ্যে গেঁথে রাখি, কাজেই সেই ফ্লেক্সিবল বেইস থেকে হচ্ছে কিছুটা ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। এখন বেইস যত ফ্লেক্সিবল, ওয়্যার তত ফ্লেক্সিবল হবে। আশা করি তোমাকে বোঝাতে পারছি। না বুঝে থাকলে আবারও প্রশ্ন করো। স্যার বুঝেছি স্যার। জি। আচ্ছা তো যেটা নিয়ে কথা বলছিলাম যে এই ওয়্যারের যখন আমরা হচ্ছে আ তোমার গা যখন ব্যবহার করি ১ম এ তো শার্প থাকবেই। কিন্তু পরবর্তীতে ধীরে, ধীরে কিন্তু হচ্ছে আমার এই ওয়্যারের শার্পনেস টা কমতে থাকে। এবং শার্পনেস যখন হচ্ছে ধীরে, ধীরে কমতে থাকে তখন ব্লান্ট হয়ে যাওয়া ওয়্যার কিন্তু আর আগের মতো সে হচ্ছে সার্ভিস দিতে পারে না। অর্থাৎ আ সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যে যেই কাজগুলি হয় কিংবা টেকারিনের এখানে যে কাজগুলি হয়, টেকারিন সিলিন্ডার কিংবা ফিড রোলার টেকারিন অথবা সিলিন্ডার ডফার কিংবা ফ্ল্যাট স্ট্রিপিং তো এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু আসলে দেখা যায় যে তখন আর সে ঠিকমতো সার্ভিস দিতে পারে না ওয়্যার যদি ব্লান্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা তখন হচ্ছে কি করব? ওয়্যারটাকে কি ফেলে দিব কিনা? আ উত্তর হচ্ছে না। ওয়্যারকে যদি আমরা একবার ব্লান্ট হয়ে যাওয়ার পরেই যদি আমরা ওয়্যারটাকে ফেলে দেই তাহলে তো প্রচুর পরিমাণ হচ্ছে খরচ বেড়ে যাবে। এইজন্য যেটা করা হয় সেটা হচ্ছে ওয়্যারকে প্রথমত যতটুকু সম্ভব গ্রাইন্ডিং করে ফেলা হয়। গ্রাইন্ডিং মানে কি? গ্রাইন্ডিং মানে হচ্ছে ব্লান্ট হয়ে যাওয়া ওয়্যারকে শার্প করা। সোজা কথায় হচ্ছে ধার দেওয়া। ঠিক আছে? আমরা যেরকম হচ্ছে শান দেই, কেউ হয়তো ধার বললে বুঝবে না। তো আমরা হচ্ছে শান দেই। ঠিক ওই যে ছুরি, কাঁচি এগুলোকে যেরকম আমরা শান দেই ঠিক সেরকম। ঠিক আছে? ঠিক সেরকমভাবে আমাদের হচ্ছে এই ওয়্যারকেও আমাদের হচ্ছে গ্রাইন্ডিং করতে হয়। তো ওয়্যারকে আমাদের এরকম গ্রাইন্ডিং করতে হয় যাতে করে হচ্ছে ওয়্যারটা আগের মতো শার্পনেস ফিরে আসে। তবে নিশ্চয়ই আমরা জানি যে যতই বেশি আমরা হচ্ছে আ ইয়ে করি না কেন, যতই বেশি হচ্ছে আমরা তোমার তাকে ধার দেই না কেন, তো ধার দিলে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে ক্ষয় হয়ে যায় ম্যাটেরিয়াল। আমরা যখন বিশেষ করে যে সমস্ত জিনিসপত্র আমরা বেশি, বেশি ধার দিয়ে ব্যবহার করি, যদি তোমরা ঘরের চাকু বারবার ধার দিয়ে ব্যবহার করো দেখবা ধার দিতে, দিতে সেটা কিন্তু চিকন হয়ে যায়। বিশেষ করে ওই যে কনফেকশন এর দোকানগুলিতে তারা দেখবে একটা চাকু ব্যবহার করে কিংবা হচ্ছে ঝালমুড়ি যিনি বিক্রি করেন উনি যেই চাকু ব্যবহার করেন উনারা কিন্তু খুব ধার দেন। নিয়মিত ধার দেওয়ার প্রয়োজন পড়ে। দিতে তাদের চাকুটা দেখবা খুব চিকন হয়ে যায়। পাতলা হয়ে যায় স্যার আস্তে, হ্যাঁ, আস্তে। হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে আমরা আসলে ধার দেওয়ার সময় কি করি? আমরা আসলে ধার দেওয়ার সময় করি কি? ধার দিয়ে যেই প্রান্তটা ভোঁতা হয়ে গেছে বা ব্লান্ট হয়ে গেছে ওইখান থেকে কিছু আ তোমার হচ্ছে কণাকে ফেলে দেই। ফেলে দিলে সেটা আবার হচ্ছে চোখ্খা হয়ে যায়। একটা পেন্সিল শার্প করার মতো। পেন্সিলের মাথাটা ভোঁতা হয়ে গেল। আমরা ওইটাকে চোখ খাই। চোখ খাইলে সেটা আবার শার্প হয়ে যায়। কিভাবে? আমরা হচ্ছে ওই ভোঁতা হয়ে যাওয়া মাথা থেকে কিছু গ্রাফাইটের কণাকে ফেলে দিতে থাকি পেন্সিলে। যার ফলে সেটা আবার পুনরায় হচ্ছে চোখ্খা হয়ে যায় বা শার্প হয়ে যায়। তো ছুরি-কাঁচির ক্ষেত্রেও এরকম আমরা ব্লান্ট হয়ে যাওয়া এজ থেকে কিছু পরিমাণ ম্যাটেরিয়ালকে ফেলে দেই, কিছু পরিমাণ পার্টিকেলকে ফেলে দেই। ফেলে দিয়ে সেটাকে আমরা হচ্ছে শার্প করি। অর্থাৎ যতই আমরা শার্প করতে থাকি বা গ্রাইন্ডিং করতে থাকি, ততই কিন্তু এটা শার্প হয় বটে, কিন্তু এটা ধীরে, ধীরে আকৃতি কমে যেতে থাকে, ছোট হতে থাকে। এক পর্যায়ে সেটা হচ্ছে আর ব্যবহার করা যায় না। তখন সেটাকে হচ্ছে পুনরায় আবার ওই যে আমরা দেখেছিলাম আগের দিন ভিডিওতে ডিসমাউন্টিং করতে হবে।
যখন এরকম হয় যে একটা ওয়্যারকে আমরা বহুদিন ব্যবহার করতে, করতে বারবার গ্রাইন্ডিং করতে, করতে সেটা ব্যবহারের অনুপযুক্ত, তখন সেটাকে হচ্ছে পুনরায় আবার ডিসমাউন্টিং করে একটা নতুন ওয়্যারকে মাউন্টিং করে দিতে হবে। তো এরকম হচ্ছে এটাকে আমরা সুতরাং গ্রাইন্ডিং বলা হয়। আর গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে কতদিন পর্যন্ত গ্রাইন্ডিং করতে পারবো? সাধারণত হচ্ছে আ আমরা তোমার হচ্ছে ৩,০০,০০০ কেজি বা ৩০০ টন থেকে ৬০০ টন এই রেঞ্জের ফাইবার প্রসেস করলে তখন আমাদের হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে বিশেষত এই রেজাল্টটা আমরা যদি ৩০০ থেকে ৬০০ টন ফাইবার ইউজ করি তখন হচ্ছে একেক ধরনের আসলে এটা ৩০০ থেকে ৬০০ এত লম্বা রেঞ্জ কেন? কারণ হচ্ছে এটা ফাইবারের উপরও নির্ভর করে এবং আমরা কোন কোম্পানির হচ্ছে আ ওয়্যার ব্যবহার করে যাচ্ছি সেই কোম্পানির উপর নির্ভর করে, ম্যানুফ্যাকচারের উপর নির্ভর করে। সেইজন্য এখানে একটা রেঞ্জ এরকম বলা হয়েছে ৩০০ থেকে ৬০০ টন ফাইবার ব্যবহার করলে তারপরে হচ্ছে সেটা আমার ওয়্যার হয়। এখানে কিন্তু সময় বলা হয় নাই। এখানে খেয়াল করে দেখো সময় বলছি না আমি। আমি কিন্তু বলছি কেজিতে। যে ৩০০ হাজার কেজি বা ৩০০ টন অর্থাৎ আমরা জানি ১,০০০ কেজিতে ১ টন। তো ৩০০ টন থেকে ৬০০ টনের পর্যন্ত ফাইবার ব্যবহার করলে তখন সেটা আমাদের পুরাপুরিভাবে হচ্ছে দেখা যায় যে এতই আম আ ছোট হয়ে যায় যে এটা ব্যবহার করার উপযুক্ততা হারায়। সময়ের উপরে কিন্তু আমি নির্ভর করি নাই। কেন? কারণ হচ্ছে হতে পারে যে আমি খুব মানে কি বলা যায়? আ খুব হচ্ছে হেভি ইউজ করলাম। তাহলে তো ৩০০ টন ফাইবার আ প্রেস আ তোমার হচ্ছে প্রসেস করতে আমার বেশি সময় লাগবে না, বেশি দিন লাগবে না। কিন্তু আমি হচ্ছে যেই সমস্ত কার্ডিং মেশিন এমন হলো যে কার্ডিং মেশিনটা কম ব্যবহার করা হয়, তার ক্ষেত্রে কিন্তু গ্রাইন্ডিং টা ওরকম পরে আসবে। সুতরাং সময়ের উপর ভিত্তি করে হয় না। আর ১ম গ্রাইন্ডিং এখানে সিলিন্ডার এবং ফ্ল্যাটের জন্য আমাদের হচ্ছে একটা লিমিট দেওয়া আছে। এই লিমিটটা ফিক্সড কিছু না। ম্যানুফ্যাকচারার অনুযায়ী, ম্যাটেরিয়াল অনুযায়ী এটা পার্থক্য হতে পারে। তারপরে মোটামুটি একটা আইডিয়ার জন্য এখানে একটা লিমিট আছে। যে ফার্স্ট গ্রাইন্ডিং আমি কবে করব? ফার্স্ট গ্রাইন্ডিং করব হচ্ছে ৮০ থেকে ১৫০ টন ব্যবহার করার পরে। আসলে মূলত বিষয়টা এরকম। যখন তুমি সিলিন্ডার এবং ফ্ল্যাটের আ সেটিং ঠিকঠাক দিয়ে রাখছো, মাঝখানে যতটুকু দূরত্ব থাকার কথা ছিল সেটাও দিয়ে রাখছো। কিন্তু দেখছো যে নাহ, ন্যাপস তারপরেও আসতেছে। ন্যাপস তুমি পাচ্ছ। ন্যাপস ওপেন আপ হচ্ছে না। তখন তোমাকে ধরে নিতে হবে যে এটা হয়তোবা ব্লান্ট হয়ে গেছে। হ্যাঁ? কারণ সিলিন্ডার ফ্ল্যাট। মাঝখানে মনে করো 10 থাউ দূরত্ব বা 6 থাউ দূরত্ব। 6 থাউ তোমরা জানো কিনা? এটা হচ্ছে আমাদের মেশিনগুলির স্পিনিং মেশিনের দূরত্ব মেজার করার একটা ইউনিট থাউ। ১ ইঞ্চির ১,০০০ ভাগের ১ ভাগ হচ্ছে ১ থাউ। ১ ইঞ্চির ১,০০০ ভাগের ১ ভাগ হচ্ছে ১ থাউ। 1 থাউ এত হচ্ছে ক্ষুদ্র? জি, জি। তো THOU থাউ। তো 1/1000 ইঞ্চ। তো ধরা যাক সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানের দূরত্ব হচ্ছে মনে করো 10 থাউ। ১ ইঞ্চির ১,০০০ ভাগের ১০ ভাগ। তো এখন তুমি 10 থাউ ডিসট্যান্স দিয়ে রাখছো। কিন্তু দেয়ার পরেও তুমি দেখলা যে মানে ন্যাপস ক্লিনিং আর আগের মতো হচ্ছে না। এখন প্রচুর পরিমাণ ন্যাপস পাওয়া যাচ্ছে। আগে স্লাইভারের মধ্যে এত পরিমাণ ন্যাপস ছিল না। তখন তোমাকে আসলে বুঝে নিতে হবে যে আ এখানে তোমার হচ্ছে শার্পনেস এর কোনো ঘটনা ঘটতেছে। তোমাকে আবার সেটাকে আ শার্প করে নিতে হবে বা গ্রাইন্ডিং করে নিতে হবে। তো এরকম ৮০ থেকে ১৫০ টনের মধ্যে হচ্ছে সিলিন্ডারে ১ম গ্রাইন্ডিং করা লাগবে। ফ্ল্যাটের ক্ষেত্রে হচ্ছে ৮০ ফ্ল্যাটের ক্ষেত্রেও তাই ৮০ থেকে ১৫০ টন ফাইবার ইউজ করার পরে ১ম গ্রাইন্ডিং। ১ম বারের পরে প্রত্যেকটা গ্রাইন্ডিং হচ্ছে ওরকম ৮০ থেকে ১২০ টন ব্যবহার করার পরে আরেকটা করে, করে হচ্ছে গ্রাইন্ডিং করতে হবে। এইভাবে। আর যেটা করা হয় যে টেকারিং। টেকারিং এর ক্ষেত্রে কোনো গ্রাইন্ডিং করা হয় না। টেকারিং এর ক্ষেত্রে পুরাপুরি হচ্ছে একদম রিনিউ করা হয়। ১০০ টন থেকে ২০০ টন যখন ব্যবহার করা হয়ে যাবে, অর্থাৎ যখন আমি দেখব যে ১০০ থেকে ২০০ টন ব্যবহার করা হয়ে গেছে এবং আমার পারফরম্যান্স ও হচ্ছে ফল করছে, তখন হচ্ছে আমি এটাকে পুরাপুরিভাবে রিপ্লেস করব। লিকারিন এরটাকে সাধারণত হচ্ছে এটাকে আর গ্রাইন্ডিং করা হয় না। কারণ লিকারিন এর ক্ষেত্রে আমরা খুবই হেভি পারফরম্যান্স চাই। কারণ লিকারিন এর কাজ হচ্ছে যে একদম তোমার কি বলে ফাইবারকে ফিড রোলার এবং হচ্ছে ফিড প্লেটের কাছ থেকে খামচি দিয়ে টেনে নিয়ে আসা। তো তার কাজটা কিন্তু খুবই হেভি লোড তার উপর দিয়ে যায়। এখানে হচ্ছে আমরা বিশেষ কোনো গ্রাইন্ডিং এ যাই না, একদম সরাসরি তাকে চেঞ্জ করে ফেলি। আচ্ছা। তো এখন আমি তোমাদেরকে আসলে এখানে মূলত যেটা হবে আমি এখন তোমাদেরকে একটা ভিডিও দেখাবো। আ কিভাবে আমরা হচ্ছে এই সিলিন্ডারকে গ্রাইন্ডিং করে থাকি। ঠিক আছে? আমরা কিভাবে সিলিন্ডারকে হচ্ছে গ্রাইন্ডিং করে থাকি। গ্রাইন্ডিং এর জন্য আসলে আ এখানে মূলত ২ টা পদ্ধতি আছে গ্রাইন্ডিং এর জন্য। একটা পদ্ধতি হচ্ছে ট্র্যাভার্সিং গ্রাইন্ডিং ইউনিট, আরেকটা হচ্ছে আ ফুল উইথ গ্রাইন্ডিং রোলার বা ফুল উইথ গ্রাইন্ডিং ইউনিট। ট্র্যাভার্সিং টা হচ্ছে এরকম মনে করো আ আমার এটা হচ্ছে এই পেন্সিলটা হচ্ছে সিলিন্ডার।
পুরো পেন্সিলটা হচ্ছে সিলিন্ডার। তো যখন আমি বলবো ট্র্যাভার্সিং গ্রাইন্ডিং ইউনিট, তার মানে হচ্ছে সিলিন্ডারের এখানে ছোট্ট একটা গ্রাইন্ডিং স্টোন বসানো থাকবে। এই গ্রাইন্ডিং স্টোনটা ক্রমাগতভাবে তোমার কিভাবে দেখানো যায়, হ্যাঁ, ক্রমাগতভাবে এক মাথা থেকে আরেক মাথায় দৌড়ে দৌড়ে হচ্ছে সে গ্রাইন্ডিং করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্র্যাভার্সিং গ্রাইন্ডিং ইউনিট। যে সিলিন্ডার থাকবে বা টেকারিং, না টেকারিং তো আর হবে না, সিলিন্ডার এরকম এখানে হচ্ছে আমরা ক্রমাগতভাবে গ্রাইন্ডিং করতে থাকবো। ট্র্যাভার্স করবে আর কি, একবার ডাইনে একবার বাইরে যেতে থাকবে এই গ্রাইন্ডিং স্টোনটা। তো এটা একটা। আরেকটা হতে পারে যেটা ফুল উইথ গ্রাইন্ডিং রোলার। ফুল উইথ মানে হচ্ছে এমন একটা রোলার বসায় দেওয়া হবে যে এই যে সিলিন্ডারটা, সিলিন্ডারের সম দৈর্ঘ্যের বা সমপ্রস্থের আরেকটা ট্র্যাভার্সিং রোল, আরেকটা হচ্ছে গ্রাইন্ডিং স্টোন, গোলাকার গ্রাইন্ডিং রোলার বসায় দেওয়া হবে। এটা ঘুরে ঘুরে, এটা তো আর হচ্ছে পুরা যেহেতু ফুল সেম উইথের, সুতরাং ট্র্যাভার্স করার কোনো সুযোগ নাই, চলতে থাকবে। এভাবে হচ্ছে দুই ভাবে আমরা গ্রাইন্ডিংটাকে করতে পারি। অর্থাৎ হয় ট্র্যাভার্সিং সিস্টেম হলে গ্রাইন্ডিং স্টোনটা ছোট্ট হবে, সিলিন্ডারে এক মাথা থেকে আরেক মাথা দৌড়াবে। আর যদি ফুল উইথ গ্রাইন্ডিং হয় তাহলে হচ্ছে আমার সিলিন্ডারের যতটুকু উইথ ঠিক সেম উইথের একটা গ্রাইন্ডিং রোলারকে ব্যবহার করতে হবে, তখন আর ট্র্যাভার্সিং এর কোনো প্রয়োজন নাই। তো সাধারণত আমরা ট্র্যাভার্সিং গ্রাইন্ডিং ইউনিটটাই করে থাকি বেশি, ঝামেলা কম, ওয়েট কম, মেইনটেনেন্স করাটা সহজ। তো আমরা একটা এটা দেখে আসি, যে ট্র্যাভার্সিং গ্রাইন্ডিং দেখে আসি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এটা হচ্ছে গ্রাইন্ডিং স্টোন, এটা হচ্ছে আমাদের এই যে কালো কালো দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিলিন্ডার ওয়্যার। তো এটা গ্রাইন্ডিং স্টোন, এই গ্রাইন্ডিং স্টোনটা এক মাথা থেকে আরেক মাথা দৌড়াতে শুরু করবে আর কি। কার্ডিং মেশিনের সিলিন্ডারটা তখন কিছুটা হচ্ছে অল্প অল্প করে তাকে ঘোরানো হতে থাকবে। আর এই জায়গাটা আসলে কোনটা, এই জায়গায় আসলে তোমার মনে করো ফিক্সড ফ্ল্যাট গুলি বসানো ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফ্ল্যাট থেকে ডফারের মধ্যবর্তী জায়গায় নাম্বার 12 বইতে কিছু ফিক্সড ফ্ল্যাট বসানো ছিল, ওই ফিক্সড ফ্ল্যাট গুলিকে খুলে ফেলা হয়, খুলে ওই জায়গায় হচ্ছে গ্রাইন্ডিং ইউনিটটাকে বসানো হয়। স্যার অডিওটা মিউট করে দে। অডিও মিউট করে দিব, আচ্ছা ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে ওয়্যার গুলি অল্প অল্প বোঝা যাচ্ছে, কিন্তু এই যে এদিক দিয়ে ওয়্যার গুলি বোঝা যাচ্ছে। এগুলি কিছু সেটিং তারা ঠিক করতেছে, এটা আমাদের না দেখলেও চলবে, আমি শুধু তোমাদেরকে গ্রাইন্ডিংটা দেখাচ্ছি আর কি। এখন কিন্তু দেখো সিলিন্ডারটা অল্প অল্প করে ঘুরতেছে। এই যে এখন হচ্ছে ফুল ফ্লেজ গ্রাইন্ডিং শুরু হয়ে গেছে।
স্পার্ক হচ্ছে যেহেতু ওই মেটাল ওয়্যারের সাথে এখানে গ্রাইন্ডিং স্টোনের একটা ফ্রিকশন হয়, তো স্পার্ক তৈরি হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাইন্ডিং। সবশেষে চেক করে দেখা হচ্ছে যে ওয়্যারগুলি মোটামুটি ভাবে হচ্ছে আ শার্প হলো কিনা। এই। তো অর্থাৎ মেশিনের যখন এই গ্রাইন্ডিং স্টোনটা এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করবে। এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাইন্ডিং। এটা তো গেল হচ্ছে তোমার সিলিন্ডারের গ্রাইন্ডিং। আ আরেকটা গ্রাইন্ডিং হচ্ছে আমাদের যে ফ্ল্যাট চিন্তা করে দেখো, ফ্ল্যাট তো একটা হচ্ছে আলাদা ইন্ডিভিজুয়াল ইউনিট। ঠিক আছে? ফ্ল্যাট তো একটা আলাদা বেল্টের মতো। আ যেখানে ফ্ল্যাট তো একটা বার, সরি, একটা ফ্ল্যাট তো একটা বার, যেই বারের মাথায় আমাদের ওয়্যার থাকে। তো ফ্ল্যাটের গ্রাইন্ডিং কিন্তু আসলে ওই সিলিন্ডারের গ্রাইন্ডিং দিয়ে করা যাবে না। তো আমরা এখানে হচ্ছে একটা ফ্ল্যাট বারের গ্রাইন্ডিং এর জন্য একটা মেশিন আছে। হ্যাঁ? এটা হচ্ছে ওই যে ইন্ডিয়ান যে লাক্সমি, লাক্সমির হচ্ছে মেশিন এটা, ফ্ল্যাট গ্রাইন্ডিং মেশিন। এটা একটা ছোটখাটো মেশিন। ওই যে ভদ্রলোক হাতে করে একটা ফ্ল্যাট বার নিয়ে আসছে, একটা ফ্ল্যাট বার। তো নিচে হচ্ছে তোমার গ্রাইন্ডিং স্টোন আছে। ওটার সাথে ক্রমাগতভাবে ঘষে, ঘষে গ্রাইন্ডিং হতে থাকবে। এখানে ৪ টা ফ্ল্যাট বার উনি বসিয়েছেন একসাথে। পরে এগুলা হচ্ছে এখানে বোঝার জন্য যে সবগুলা ওয়্যার কি সমানভাবে গ্রাইন্ডিং হইছে কিনা এটা বোঝার জন্য। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্ল্যাট গ্রাইন্ডিং। আর আমাদের রিটারের বা কোনো ম্যানুফ্যাকচারার আধুনিক সময়ে আরেকটা কাজ শুরু করছে। সেটা হচ্ছে যে তোমার মেশিনের মধ্যেই মেশিনের মধ্যেই built in আমরা যে গ্রাইন্ডিংটা দেখলাম, এই গ্রাইন্ডিংটা কিন্তু হচ্ছে তোমার ইয়ের জন্য। এই এই গ্রাইন্ডিংটা করতে গেলে মেশিনের মধ্যে ফিক্সড থ্রেড গুলিকে খুলে তারপরে আলাদা করে হচ্ছে তার মধ্যে তোমার বসাতে হবে। ঠিক আছে? তো এখন এই আলাদা করে যে আমাকে হচ্ছে গ্রাইন্ডিংটাকে বসাতে হচ্ছে, এই জায়গায় আমরা করব কি? আমরা হচ্ছে মেশিনের মধ্যে তোমার ইয়ে দেওয়া যায় কিনা? আ একটা অটোমেটিক গ্রাইন্ডিং সিস্টেম দিয়ে দেওয়া যায় কিনা? সেটা একটু দেখে আসি। অর্থাৎ built in একটা গ্রাইন্ডিং সিস্টেম। এটাকে রিটার বলে হচ্ছে IGS, ইন্টিগ্রেটেড গ্রাইন্ডিং সিস্টেম। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে built in, মানে ভিতরেই আছে। গ্রাইন্ডিং সিস্টেম তো আমরা বুঝলাম, এই যে ধার করার যে পদ্ধতি বা শান দেওয়ার পদ্ধতি। তো এটাকে ওরা বলে IGS, ইন্টিগ্রেটেড গ্রাইন্ডিং সিস্টেম। অন্যান্য ম্যানুফ্যাকচারারদেরও হচ্ছে এই built in গ্রাইন্ডিং সিস্টেম থাকতে পারে। তো সেটা কিন্তু হচ্ছে তারা অন্য নাম ব্যবহার করবে। IGS ব্যবহার হয়তো করবে না। IGS টা ওদের কমার্শিয়াল নেম। তো এখানে যেটা করা হয়, এই যে সিলিন্ডারটা তুমি দেখতে পাচ্ছ মাঝপথে, এই সিলিন্ডারের ঠিক নিচে একটা গ্রাইন্ডিং স্টোন বসানো থাকে। এখানে একটু আর তোমার এটা একটু অন্যরকম রং দিয়ে দেওয়া আছে। এই যেখানে আমি যেখানে কার্সার দেখাচ্ছি, ওইখানে হচ্ছে একটা গ্রাইন্ডিং ইউনিট, গ্রাইন্ডিং স্টোন বসানো থাকে। তো যখনই মনে হবে, সাধারণত স্টোনটা আসলে সিলিন্ডারের সাথে থাকে না। সিলিন্ডারের চেয়ে নিচেই থাকে। কারণ এদিক দিয়ে তো ফাইবার যাওয়া আসা করবে। তো সিলিন্ডারের গায়ের সাথে লাগানো থাকে না। গ্রাইন্ডিং স্টোনটা একটু দূরে বসানো থাকে। যখনই হচ্ছে গ্রাইন্ডিং করার প্রয়োজন মনে হবে, তখনই হচ্ছে এই গ্রাইন্ডিং স্টোনটা কাছে চলে আসবে সিলিন্ডারের এবং হচ্ছে গ্রাইন্ডিং শুরু হবে। এই। সুতরাং বোঝা যাচ্ছে এটাও আসলে ট্র্যাভার্স গ্রাইন্ডিং। এটা হচ্ছে তোমার IGS, ইন্টিগ্রেটেড গ্রাইন্ডিং সিস্টেম। এবং এরপরে হচ্ছে ওদের কিছু দাবি আছে যে এইভাবে IGS ব্যবহার করলে ম্যানুয়াল গ্রাইন্ডিং এর চেয়ে অনেক ভালো সার্ভিস পাওয়া যায়। অনেকদিন হচ্ছে ব্যবহার করা যায়।
ঠিক আছে? এই ধরনের কিছু হচ্ছে যেহেতু এগুলি রিটারের ভিডিও তো তাদের কিছু কথাবার্তা বলে। এমনিতেও রিটারের আসলে মান ভালো। এটা এরকম না যে এটার বাজে জিনিস আর খুব ভালো, ভালো কথা বলতেছে। ঠিক আছে? তো যেমন হচ্ছে তারা বলছে যে এখানে মোটামুটি আ তোমার এই যে রিটারের IDS ক্লাসিক ব্যবহার করলে তুমি অনেক দিন হচ্ছে গ্রাইন্ডিং করতে পারবা। যেমন ওরা বলছে 400 শার্পেনিং সাইকেল মানে ৪০০ সাইকেল শার্পেনিং তুমি করতে পারবা। কিন্তু ম্যানুয়াল গ্রাইন্ডিং করলে আসলে এতদিন ব্যবহার করা যাবে না। তার আগেই হচ্ছে 20% হচ্ছে ব্যবহারের আগেই মানে ম্যানুয়াল গ্রাইন্ডিং করলে ওয়্যারটা ছোট হয়ে রিপ্লেস করার পর্যায়ে চলে যাবে। IGS ব্যবহার করলে হচ্ছে এটা বেশি দিন টিকবে আরকি এরকম একটা বলার চেষ্টা করছে। স্যার গ্রাইন্ডিং এর প্রসেসে কি স্যার কোনো ওয়্যার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে? না, গ্রাইন্ডিং এর প্রসেস এ বিশেষ ওয়্যার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক যেরকম চাকু ধার করতে গিয়ে চাকু ভেঙে গেছে এই ঘটনা খুবই বিরল। কারণ খুব মানে সাবধানতার সাথে ডিসট্যান্স এগুলিকে মেইনটেইন করা হয়। আচ্ছা এটা এমনিতেই এটা আমাদের পড়ার সাথে সম্পর্কিত না। এটা সাধারণত আমরা ইয়েতে কথা বলি। ইয়ার্ন 2 তে আমরা যখন পড়াই তখন এটা নিয়ে কথা বলি। তো এটাকে তারপর এটা এমনিতেই একটু আমার কাছে দেখতে খুব মজা লাগে। চোখে পড়ে গেল তাই আমি তোমাদেরকে দেখাইলাম। এটা আসলে একটা পেট্রোলিং এর জন্য আরকি। এটা হচ্ছে আমাদের স্পিনিং মিল তো বেশ বড় জায়গা। তো একজন ম্যানেজারকে তো সব জায়গায় দৌড়াই বেড়াইতে হয়, তাই না? তো এখন প্রোডাকশন অফিসারের জন্য তো সবসময় দৌড়াদৌড়ি করাটা খুবই মুশকিলের কাজ। তো এখন ম্যানেজার যে দৌড়াদৌড়ি করবে ফ্লোরের প্রোডাকশন অফিসার বা ম্যানেজার যিনি দৌড়াদৌড়ি করবেন, বিশেষ করে আসলে প্রোডাকশন অফিসার দরকার পড়ে না। প্রোডাকশন অফিসার তো অল্প জায়গা নিয়ে থাকে। বিশেষ করে যারা শিফট ইনচার্জ হন কিংবা ম্যানেজার হন প্রোডাকশনের, তাদের তো পুরা ফ্লোরে দৌড়াদৌড়ি করতে হয়। পায়ে হেঁটে আসলে এই ফ্লোরে দৌড়াদৌড়ি করতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন। এইজন্য পেট্রোল বাইক। ঠিক আছে? তো হ্যাঁ, বাইকে করে বেশ মজার জিনিস আরকি। দেখে মনে হয় একটা বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এরকম। তো খুব মানে বাইকে চড়ে আরামসে ঘোরাফেরা করা যায় আরকি। এরকম জায়গায়, জায়গায় গিয়ে হচ্ছে খোঁজ খবর নিবে। বিশেষ করে রিং ফ্রেম। রিং ফ্রেম হচ্ছে এটা এই মেশিনটাকে বলা হয় আমরা রিং ফ্রেম। আমরা তো নাম তো জানি। আ রিং ফ্রেমের ক্ষেত্রে একটা সমস্যা হয়। রিং ফ্রেম হচ্ছে বিশাল লম্বা মেশিন হয় এবং রিং ফ্রেম খুব ঘন, ঘন সন্নিবেশিত থাকে। তার ঘন, ঘন সন্নিবিষ্ট থাকে। এজন্য এখানে হচ্ছে ওয়ার্কার যারা কাজ করে তাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে খুব তারা গল্পগুজব করে আরকি সুযোগ পেলেই। তো দেখা গেল যে ইয়ার্ন ছিঁড়ে গেছে। যেমন এখানে প্রচুর ইয়ার্ন দেখা যাচ্ছে। ইয়ার্ন ছিঁড়ে গেলে কিন্তু মেশিন বন্ধ হয় না। মেশিন চালু থাকে। রোভিং নষ্ট হতে থাকে। তো ওয়ার্কাররা যদি হচ্ছে এই ইয়ার্নের দিকে মনোযোগ না দিয়ে তারা এরকম গল্পগুজবই যদি করতে থাকে তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাকশন লস হয়। এজন্য রিং সেকশনে আবার যেহেতু খুব কাছাকাছি মেশিনগুলি বসানো, তো এই কারণে হচ্ছে খুব ভালো করে নজরে পড়াটাও একটু মুশকিল। আর মেশিনগুলো অনেক লম্বা, লম্বা থাকে। এইজন্য রিং ফ্রেমে হচ্ছে একটু কড়া নজর দিতে হয় আরকি। স্যার হুম, এমন হলেও তো পারে যে হুম বলো। বলো। আর ইয়ার্ন ছিঁড়ে যাওয়ার পর মেশিন যেহেতু বন্ধ হয় না, এর জন্য তো প্রোডাকশন লস হয়। এর জন্য তো একটা প্রোডাকশন পার্টস বন্ধ হয়ে যাবে। লস হয় বলতে এই তোমার আমরা তো জানি যে রিং ফ্রেমে হচ্ছে রোভিং আমরা ফিড দেই। রোভিং তখন মানে লস হয় আরকি। কিছু রোভিং লস হয়। হ্যাঁ, বলো। উম ওর মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা আছে। তুমি নেটওয়ার্কে থাকলে আবারও প্রশ্নটা করো। যে প্রশ্ন করতে চাচ্ছিলে।
এখানে অবশ্য আরেকটা মেশিন দেখা গেছে, যে মেশিনটা আমরা সাধারণত ইয়ার্ন 2 তে পড়ি, বা তোমাদেরকেও হয়তো বলছি যে এটা হচ্ছে ইয়ার্ন বানানোর পরে যে কোন যে বানানো হলো, কোন বা এটাকে বলা হয় অটোক্লেভ। তো এই অটোক্লেভের মধ্যে এই কোন প্যাকেজগুলি দিয়ে দেওয়া হয়, এরপরে ঢাকনা আটকায় দেওয়া হয়। ঢাকনা আটকায় দিয়ে এর ভিতরে হচ্ছে হাই টেম্পারেচারে ময়েশ্চার অ্যাপ্লাই করা হয়। ময়েশ্চার অ্যাপ্লাই করলে তার মধ্যে হচ্ছে প্রয়োজনীয় পরিমাণ ময়েশ্চার জমা হয়ে যায় আর কি। এটা হচ্ছে আমাদের প্যাকিং এর আগে এই মেশিনটা ব্যবহার করা হয়। এই তো ভদ্রলোক, তারপরে তিনি কোয়ালিটি রুমে চলে আসছে একদম। বাইকে করে খুব ভালো চলাফেরা হয়ে গেছে আর কি। এই ধরনের মানে বাইক পেট্রোলিং সিস্টেম অবশ্য আরো আছে, যেমন আমাদের রিং ফ্রেম, এগুলো অবশ্য তোমাদেরকে পড়াই নেই। মেশিন গুলো রিং ফ্রেমে হচ্ছে ইয়ার্ন ছিঁড়ে গেলে জোড়া লাগানোর জন্য ওয়ার্কার হাতে হাতে মানে হচ্ছে জোড়া লাগাতে হয়। তো তখন পায়ে হেঁটে না গিয়ে বাইক ব্যবহার করে করে হচ্ছে পেট্রোল করা যায়। ওয়ার্কারদের জন্য এই সিস্টেমটা আছে। যাই হোক, যে ওয়ার্কারদেরকে রিং ফ্রেমের মাঝখানে বাইকে বসাই দিবে, হ্যাঁ, এরকম ছোট ছোট বাইক। তো সেই বাইকগুলি দিয়ে তারা হচ্ছে দেখে 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 যাবে, যেখানে দেখবে যে ইয়ার্ন ছিঁড়ে গেছে সেখানে বাইক থামায়, তারপর হচ্ছে ইয়ার্নটাকে পিচিং করে এরপরে আবার সামনের দিকে আগাবে। স্যার এই বাইকগুলো কি রিটার দিয়ে থাকে? এই রিটারের এই বাইক আছে কিনা জানি না, লাক্সমির আছে। রিটারের আমার যতটুকু জানা এখন পর্যন্ত নাই। এগুলা তো লোকালি বানানো যায়। লাক্সমির আছে, তবে লাক্সমিটা বেশ স্মার্ট আর কি। কারণ ইয়ার্ন জোড়া লাগানোর জন্য ওরা আবার হচ্ছে ওই মাথার মধ্যে একটা হেডলাইটও দিয়ে দিছে, এবং হেডলাইটের পজিশন এমন জায়গায় তুমি যদি হেডলাইটটাকে ঘুরায় দাও, তাহলে তোমার ওই ইয়ার্ন পিসিং করার জন্য যেই জায়গাটা আলোকিত হওয়া দরকার সেই জায়গাটায় গিয়ে হেডলাইটটা পড়বে, এবং তুমি খুব সহজেই মানে উজ্জ্বল আলোয় পিসিং করতে পারবে ওই বাইক থাকলে আর কি। লাক্সমির আছে নিজেদের, আমার জানা মতে রিটারের নাই। এটা অবশ্য না থাকলেও কোনো সমস্যা নেই, এটা লোকালি পাওয়া যায়। স্পিন বাইক নামে অনেকে বিক্রি করে, কমার্শিয়াল নেম আর কি। যাই হোক, আমাদের গ্রাইন্ডিং নিয়ে কথা বলার দরকার ছিল, গ্রাইন্ডিং নিয়ে কথা বলা শেষ। আমরা প্রশ্ন থাকলে করো। কে যেন একটা প্রশ্ন করতে চাইছিল, পরে তোর গলার স্বর হারায় গেল। আমরা চলে যাব হচ্ছে, তোমার প্রশ্ন করে ফেলো। আমরা চলে যাই হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা কথা বলি। ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলি আমরা ওয়াইএমই 1 এসেনশিয়ালস এ আমরা জানি যে আমাদের শীট গুলি পাওয়া যাবে। ও আচ্ছা, ওখানে তো শীট, কিন্তু ম্যাথমেটিক্যাল যে ইয়েগুলা প্রবলেম গুলা, ওগুলো কিছু স্যাম্পল দেওয়া আছে এই যে স্যাম্পল ম্যাথ ফোল্ডারে। ওয়াইএমই 2 কন্টেন্টস এর নিচে একদম স্যাম্পল ম্যাথ ফোল্ডার, এই স্যাম্পল ম্যাথ ফোল্ডারে হচ্ছে সব পাওয়া যাবে, সবগুলি চ্যাপ্টারে। এই হচ্ছে কার্ডিং। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে নিয়ে আমরা একটা ডক ফাইলে ওপেন করে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেশ।
প্রবলেম? প্রবলেমটাকে পড়ি আমরা, চলো। ফাইন্ড আউট দ্য প্রোডাকশন পার ডে, অর্থাৎ ইন পাউন্ডস। তার মানে আমাকে বের করতে হবে একটা কার্ডিং মেশিনে একদিনে কত পাউন্ড প্রোডাকশন হয়। একটা কার্ডিং মেশিনে একদিনে কত পাউন্ড প্রোডাকশন হয় ফ্রম দ্য ফলোইং। একটা কার্ডিং মেশিনে একদিনে কত পাউন্ড প্রোডাকশন হচ্ছে এটা বের করতে বলা হয়েছে এবং কিছু মেশিনের ডাটা দিয়ে দিয়েছে। এর মধ্যে সবার প্রথম ডাটা যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে ডেলিভারি ডফারের স্পিড 200 মিটার পার মিনিট। ডফারের স্পিড হচ্ছে 200 মিটার পার মিনিট। তারপরে দেয়া আছে হচ্ছে ডফার আমরা চিনি তো না, ডফার হচ্ছে একদম শুরুতে যদি চলে যাই, সিলিন্ডারের পরেই হচ্ছে যে কম্পোনেন্ট থাকে যেখানে আমরা ওয়েব ফরমেশন হয়, এই যে এটা 14 নাম্বার 14 যেখানে ওয়েব ফরমেশন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ডফার। তো এই ডফারের স্পিড দেওয়া আছে 200 মিটার পার মিনিট। তারপরে দেওয়া আছে ডেলিভারি স্লাইভারের ওয়েট 68 গ্রেইন পার ইয়ার্ড। অর্থাৎ আমরা তো জানি যে কার্ডিং মেশিন থেকে আমরা ডেলিভারি ম্যাটেরিয়াল হিসেবে স্লাইভার পাই। তো স্লাইভার কিন্তু হচ্ছে একটা রোপ ফর্মের ম্যাটেরিয়াল, সেই স্লাইভারের কাউন্ট এটা। তোমাদের কাউন্ট কি পড়ানো হয়েছে না? কাউন্ট? আচ্ছা, হ্যাঁ। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে স্লাইভারের ওয়েট এর জন্য গ্রেইন পার ইয়ার্ড, বা যদিও নাও বলে থাকি এখন জেনে রাখো, গ্রেইন পার ইয়ার্ড এটা হচ্ছে স্লাইভারের জন্য একটা জনপ্রিয় মানে বহুল ব্যবহৃত একটা কাউন্ট পদ্ধতি। স্লাইভারের জন্য এছাড়া কিন্তু কিলোটেক্স বা হচ্ছে তোমার এনই এটাও ব্যবহার করা হয়। কিলোটেক্সটা কম, এনইটা বেশি, এবং গ্রেইন পার ইয়ার্ডও ব্যবহার করা হয়, এনই এবং হচ্ছে গ্রেইন পার ইয়ার্ড। এই দুইটা মূলত আমাদের স্লাইভারের কাউন্ট ব্যবহার করার জন্য। তো এখানে যদিও লেখা আছে স্লাইভারের ওয়েট, আসলে কিন্তু এটা স্লাইভারের কাউন্ট। তারপরে দেওয়া আছে টেনশন ড্রাফট 1.1। আমরা ড্রাফট নিয়ে এখনো কথা বলি নাই, তো সেই জন্য টেনশন ড্রাফট জিনিসটা কি এখন আমি ব্যাখ্যা করব না। ড্রফ্রেম চ্যাপ্টারে গেলে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব আগামী ক্লাসে, তখন টেনশন ড্রাফটটা পৌঁছে যাবে। আপাতত হচ্ছে শুধু আমরা মুখে এটা বলে গেলাম কিন্তু এখন বুঝালাম না। ড্রফ্রেম চ্যাপ্টার যখন পড়াবো তখন ইনশাআল্লাহ আমরা ড্রাফট নিয়ে কথা বলবো। ওয়েস্ট হচ্ছে 3%, মেশিনে ওয়েস্ট 3% এবং এফিসিয়েন্সি 95%। এই ধরনের হচ্ছে আমাকে কিছু তথ্য দেওয়া হলো এবং বের করতে কি হবে, বের করতে হবে হচ্ছে প্রোডাকশন পার ডে। প্রোডাকশন পার ডে আমাকে বের করতে হবে। এখন এখানে আমি হচ্ছে যেভাবে হচ্ছে একটা প্রোডাকশনের ম্যাথ, তো এটা একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ। তো যে কোনো সিম্পল প্রোডাকশনের ম্যাথ যদি আমরা করতে যাই তখন আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। এই স্টেপগুলি তোমাদেরকে হচ্ছে আমি অল্প অল্প করে একটা একটা করে দেখা দিচ্ছি, না বুঝলে আমাকে বলো। তো প্রথমে আমি লিখে ফেলি যে প্রোডাকশন, আমার আবার টিটা নষ্ট হয়ে গেছে কিবোর্ডের। আচ্ছা, লিখে ফেললাম প্রোডাকশন পার মেশিন, প্রোডাকশন পার মেশিন, এটা আমরা বের করতে যাচ্ছি। প্রথমে আমাকে যেটা করতে হবে দেখো, প্রোডাকশন মানে তো আসলে মেশিন থেকে কতটুকু আমরা ডেলিভারি পাচ্ছি। তো মেশিন থেকে আমরা হচ্ছে ডেলিভারি পাচ্ছি কতটুকু এই সংক্রান্ত কোনো আইডিয়া এই তথ্যগুলি থেকে দেওয়া আছে? একটা জায়গায় কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে ডফার স্পিড 200 মিটার পার মিনিট। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে ডফার আছে, এই ডফার থেকে যদি 1 মিনিটে 200 মিটার ওয়েভ পার হয়ে যাচ্ছে, এই ডফারের উপর দিয়ে 1 মিনিটে 200 মিটার ওয়েভ পার হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, আমি যদি হচ্ছে ডফার থেকে বলি 1 মিনিটে 200 মিটার ওয়েভ পার হয়ে যাচ্ছে, এই ডফারের উপর দিয়ে যে ম্যাটেরিয়ালটা পাস হয়ে গেল তাকেই কিন্তু আমরা হচ্ছে ট্রাম্পেটের মাধ্যমে হচ্ছে স্লাইভারে কনভার্ট করে ক্যানের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। অর্থাৎ ডফার যে পার হয়ে যায় সে কিন্তু অনায়াসেই স্লাইভারের মধ্যে জমা হয়।
অর্থাৎ যেই ফাইবারটাকে আমরা ডফার থেকে পার করে দেই তাকে আমরা পুরোপুরি প্রোডাকশন হিসেবে পেয়ে যাই। এই কথাটা কিন্তু কোনোভাবেই আমরা হচ্ছে তোমার সিলিন্ডারের ক্ষেত্রে বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ হচ্ছে সিলিন্ডার আমি কিন্তু কখনোই এটা বলতে পারবো না যে সিলিন্ডারের উপর দিয়ে যে যায় সেই হচ্ছে প্রোডাকশনে জমা হয়। কেন বলতে পারবো না? কারণ সিলিন্ডারের উপর দিয়ে যে যায় তাদের আবার অনেককেই ফ্ল্যাট হচ্ছে ধরে নিয়ে এই ফ্ল্যাট স্টেপিং ইউনিট থেকে ওয়েস্ট হয়ে যায়। সুতরাং আমি যদি সিলিন্ডারের স্পিডকে সারফেস স্পিডকে বিচার করে প্রোডাকশন বের করতে যাই তখন কিন্তু আমি কখনোই হচ্ছে সঠিক তথ্যটা পাবো না। কিংবা ধরা যাক আমি যদি টেকারিনের সারফেস স্পিড হিসাব করি, ধরা যাক আমি বললাম টেকারিনের সারফেস স্পিড হচ্ছে 10 মিটার পার মিনিট, তাহলে কি সেটাকে কি আমার প্রোডাকশন হিসেবে ধরতে পারবো? মোটেও কিন্তু না। কারণ কি? কারণ হচ্ছে টেকারিন যে পার হয় সে তো আবার পরবর্তীতে ওয়েস্ট হিসেবে পড়ে যায়। এই নিচে একবার ওয়েস্ট হিসেবে কিছু ফাইবার আমরা পাই না, হাতছাড়া হয়ে যায়। আবার সিলিন্ডার ফ্ল্যাটে কিছু ওয়েস্ট হাতছাড়া হয়ে যায়। সুতরাং টেকারিন বা সিলিন্ডার কারো সারফেস স্পিডকেই কিন্তু আমরা প্রোডাকশন হিসেবে ধরতে পারবো না বা ডেলিভারি হিসেবে ধরতে পারবো না। কাকে ডেলিভারি হিসেবে ধরতে পারবো? ন্যূনতম ডফারকে। কারণ যেই ফাইবারগুলি ডফার থেকে পার হয়ে যায় তাদেরকেই আমরা স্লাইভারে কনভার্ট করে ডেলিভারি ম্যাটেরিয়াল হিসেবে ক্যানের মধ্যে জমা করে ফেলি। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু জরুরি জিনিস। জি স্যার। আচ্ছা, সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাকে অবশ্যই যদি আমি প্রোডাকশন সম্পর্কে কোনো একটা ডাটা গ্রহণ করি, আমাকে কখনোই টেকারিনের সারফেস স্পিড কিংবা সিলিন্ডারের সারফেস স্পিড আমি গ্রহণ করতে পারবো না। কারণ সেখান থেকে ফাইবারের প্রচুর পরিমাণে ওয়েস্ট হিসেবে চলে যায়। কিন্তু ন্যূনতম আমি ডফারটাকে গ্রহণ করতে পারবো। আবার একইভাবে আমি যদি এই যে এখানে যে ক্যালেন্ডার রোলার আছে, এই ক্যালেন্ডার রোলারের সারফেস স্পিড যদি আমি নেই, তাহলেও কিন্তু আমি প্রোডাকশন সম্পর্কে আইডিয়া পাবো। কারণ এই রোলারের উপর দিয়ে যেই স্লাইভারটা পাস করে যাচ্ছে, সেই স্লাইভারটা নিশ্চিতভাবে হচ্ছে আমার প্রোডাকশনে পাচ্ছি। তো ন্যূনতম ডফারের হচ্ছে আমার সারফেস স্পিড লাগবে। এখন এই যে আমি কথাটা বলছি অবশ্য, আচ্ছা, তোমরা কি সারফেস স্পিড মানে কি জানো? এটা মনে আছে যে আরপিএম এবং সারফেস স্পিডের মধ্যে কি পার্থক্য? স্যার স্যার আরেকবার একটু যদি বলতেন স্যার, আচ্ছা মনে নেই। আচ্ছা, তো দুইটা টার্ম, একটা হচ্ছে আরপিএম, এই দুইটা টার্মই আমাদের বেশ জরুরি এবং এটা ক্লিয়ার থাকাটা জরুরি আমাদের স্পিনিং এ। একটা টার্ম হচ্ছে আরপিএম, আরেকটা টার্ম হচ্ছে আচ্ছা, এটা পরের পৃষ্ঠায় লিখি কারণ এখানে আমরা অঙ্কটা ইনশাল্লাহ করে ফেলবো, ম্যাথটা আমরা করে ফেলবো। আরপিএম, আরেকটা হচ্ছে আমার কিবোর্ডটা আসলে ভালো না এখন, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। সারফেস স্পিড। আচ্ছা, আরপিএম এবং সারফেস স্পিড দুইটার পার্থক্য কি? আরপিএম মানে কি আমরা জানি? আরপিএম মানে রেজোলিউশন পার মিনিট। কি? আবার বলো। রেজুলেশন পার মিনিট। ওরে বাবারে, রেজুলেশন না, এটা হচ্ছে রোটেশন। হ্যাঁ, বা রোটেশন স্যার, রোটেশন। জি, হ্যাঁ, রোটেশন পার মিনিট, বা তোমরা এটাকে রেভলিউশন বলতে পারো আর কি। ওইটাই হয়তো তোমরা বলতে গিয়ে রেজুলেশন বলছো। তো এটা হচ্ছে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, রেভলিউশন আমরা কখন বলবো স্যার? রেভলিউশন আর রোটেশন দুটো একই জিনিস। আচ্ছা, দুইটার যে কোনো একটা বললেই হবে। রোটেশন বলতে পারো, সহজেই সবাই মানে মাথায় থাকে আর কি। রোটেশন পার মিনিট। আর এসএস মানে সারফেস, দুটো তো লিখলামই। তো প্রথমে আসি রোটেশন পার মিনিট মানে কি। যদি আমাকে বলা হয়, মনে করো রোটেশন পার মিনিট হচ্ছে কত, ধরা যাক যে কোনো একটা ধরে নাও, মনে করো রোটেশন পার মিনিট হচ্ছে, আমাকে বলা হলো রোটেশন পার মিনিট মানে কি, একটা শ্যাফট বা একটা রোটেটিং কোন একটা জিনিস, সে তার নিজ অক্ষের চারিদিকে, খেয়াল রেখো, নিজ অক্ষের চারিদিকে 1 মিনিটে যতবার ঘুরে সেটাই হচ্ছে তার রোটেশন পার মিনিট। এটা মনে করো একটা মেশিনের শ্যাফট, টেকারিন, সিলিন্ডার, ডফার, যা ইচ্ছা তা। তো এই শ্যাফটটা তার নিজ অক্ষ কোন দিকে হবে? নিশ্চয়ই তার এই কেন্দ্র বরাবর, ঠিক আছে? এই বৃত্তের এই যে এখানে তার এটা একটা সিলিন্ড্রিক্যাল শ্যাফট, তো তার কেন্দ্র, তার অক্ষ কোন বরাবর হবে? ঠিক তার মধ্যবিন্দু বরাবর। তো সে তার নিজ অক্ষের চারিদিকে এইভাবে 1 মিনিটে যতবার ঘুরবে এটা হচ্ছে তার আরপিএম, ঠিক আছে? 1 মিনিটে তার নিজ অক্ষের চারিদিকে, এটা মনে রাখবা, নিজ অক্ষের চারিদিকে যতবার ঘুরবে সেটা হচ্ছে তার আরপিএম। তার মানে এটাকে আমি যদি হচ্ছে এইভাবে ঘুরাই, তাহলে কিন্তু কোনো আরপিএম হচ্ছে না, পেন্সিলের কোনো আরপিএম হচ্ছে না।
বোঝা গেছে? এটাকে যদি এইভাবে ঘুরাই পেন্সিলের আরপিএম 0 কেন? কারণ হচ্ছে নিজ অক্ষের চারিদিকে ঘুরে নাই। আর যদি এইভাবে ঘুরাই তাহলে হচ্ছে তার আরপিএম হবে কেন? কারণ তার নিজ অক্ষের চারিদিকে সে ঘুরতেছে। একটা চাকা যদি তার নিজ অক্ষের চারিদিকে ঘুরে তাহলে আরপিএম হবে। চাকাকে তুমি একটা দড়ির মাথায় রেখে খুব হাতে করে এরকম করে ঘুরাচ্ছ, তাহলে আরপিএম 0 কেন? তার নিজ অক্ষের চারিদিকে হচ্ছে না। আশা করি বুঝতে পারছো। তো আমি যদি বলি রোটেশন পার মিনিট বা আরপিএম মানে হচ্ছে 200, এটার কি কোনো ইউনিট থাকবে বলো তো? আরপিএম এর কি কোনো ইউনিট আছে? না স্যার, এটা হ্যাঁ সংখ্যা। আরপিএম, হ্যাঁ এটা একটা সংখ্যা হবে, আরপিএম এর কোনো ইউনিট হয় না। কেন? কারণ বলা হচ্ছে নিজ অক্ষের চারিদিকে মিনিটে কয়বার ঘুরে, তো 200 বার 200 ঘুরে, বার করে। 200 টাইমস। সুতরাং এখানে কোনো হচ্ছে ইউনিট নাই। এখন চলে আসি সারফেস স্পিড কি জিনিস। মনে করো আমরা হচ্ছে আহ তোমার হচ্ছে কোনো একটা কিছু আঁকার চেষ্টা করি। মনে করো আমরা এটা একটা গাড়ি আঁকলাম ধরে নাও, ঠিক আছে, যদিও অদ্ভুত হয়েছে দেখতে, কিন্তু মনে করি এটাই একটা গাড়ি। আর এটা কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায়? এটা দেখতে এখন রকেট রকেট হয়ে গেছে। আচ্ছা মনে করি একটা গাড়ি। এখন এই গাড়ির মধ্যে রকেট বানানোর দরকার নেই। তো এখন এই গাড়ির মধ্যে যে চাকা, যদি আমি বলি হচ্ছে চাকার আরপিএম 200, ঠিক আছে, তার মানে কি? চাকা, এই প্রত্যেকটা চাকা তার 1 মিনিটে নিজ অক্ষের চারিদিকে 200 বার ঘোরে। আমার কথাটা কি বোঝা গেল? যদি বলি চাকার আরপিএম 200, তাহলে তার মানে হচ্ছে এই চাকাগুলি নিজ অক্ষের চারিদিকে 200 বার ঘোরে। এখন এই চাকাটা মনে করো এই হচ্ছে রাস্তা, রাস্তার উপর দিয়ে হচ্ছে গাড়িটা যাচ্ছে, এবং মনে করো সে এই বাম থেকে সে ডান দিকে যাচ্ছে, এই দিক দিয়ে সে হচ্ছে গাড়িটা যাচ্ছে। তো এই যদি হচ্ছে হয় অবস্থা, তাহলে এখন আমি যদি বলি এই চাকাটা একবার ঘুরলে, একবার ঘুরলে গাড়িটা কতটুকু সামনে আগায়? উত্তর কি হবে বলো তো? প্রশ্ন হচ্ছে চাকা যদি একবার ঘুরে, স্যার চাকার পরিধি যতটুকু ততটুকু। পরিধির সমান আগাইছে। জি চাকা হচ্ছে তার চাকার পরিধির পরিধি সমান আগাবে। জি চাকার পরিধির সমান আগাবে। চাকার পরিধি বের করার উপায় কি? স্যার 2 পাই আর। 2 পাই হ্যাঁ আর। 2 পাই আর। আচ্ছা তাহলে চাকার পরিধি হবে হচ্ছে 2 পাই আর। তো আমি হচ্ছে এখন লিখে ফেলি যে 2 পাই আর হ্যাঁ 2। মাত্র বের হলো। ওই পাশে এই গেছে মনে হয়। অডিও অন করো, অডিও অফ করো। পাই যেন কোথায়? আচ্ছা পাই পাবো হচ্ছে সিম্বলে। এই তো। আচ্ছা তো চাকার পরিধি হচ্ছে 2 পাই আর সার্কামফিয়ারেন্স। এবং সার্কামফিয়ারেন্স মানে কি? সার্কামফিয়ারেন্স মানে হচ্ছে যে আমাদের যদি এই গাড়িটা চলতে থাকে এখন, তাহলে 2 পাই আর, 2 পাই আর মানে কিন্তু হচ্ছে 2 পাই আর মানে কি বলতো? 2 পাই আর মানে 2 আর মানে তো হচ্ছে ডি, তাই না? জি স্যার। পাই 2 পাই আর মানে কিন্তু আসলে হচ্ছে পাই ইনটু ডি। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে আমরা 2 আর মানে হচ্ছে ডি, 2 আর হচ্ছে রেডিয়াস, আর ডি মানে হচ্ছে কি? ডি হচ্ছে ডায়ামিটার, পাই। ছায়াটা হ্যাঁ পাই ডি। তাহলে এটা হচ্ছে আমার সার্কামফারেন্স। তার মানে আমি বুঝলাম যে আমার এই গাড়িটা যখন রাস্তা দিয়ে চলবে তখন চাকা একবার ঘুরলে
হচ্ছে আমার যে গাড়িটা ছিল সেটা পাই ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে একবার ঘুরলে। মনে করো হচ্ছে একটু অপেক্ষা করো। মনে করো যে হচ্ছে আমার এই যে চাকা, এই চাকার হচ্ছে যে ডায়া, চাকার ডায়া মনে করো হচ্ছে কত ধরে নিবা, মনে করো কত হয় 1 ফিট ধরো যাক, আমি ধরে নিলাম 1 ফিট। 1 ফিট হচ্ছে 1 ফিট, কি একবারে মুশকিল টি না থাকলে 1 ফিট ডায়া। আচ্ছা হ্যাঁ, তো 1 ফিট ডায়া হচ্ছে আমার চাকার ডায়া। তাহলে এখন বলো তো গাড়িটা যদি একবার হচ্ছে ঘুরে, গাড়ির চাকা যদি একবার ঘুরে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম হবে? কিংবা 1 ফিট না, 2 ফিট, 2 ফিট ডায়া। এই গাড়ির চাকার ডায়া হচ্ছে 2 ফিট। তাহলে গাড়িটার চাকা যদি একবার ঘুরে তাহলে গাড়িটা কতটুকু সামনে আগাবে? 2 পাই। হ্যাঁ 2 পাই। তাহলে গাড়িটার সামনে আগাবে হচ্ছে 2 পাই। 2 পাই। আচ্ছা তাহলে গাড়িটার সামনে আগাবে হচ্ছে 2 পাই। 2 পাই সামনে আগালো। এটা হচ্ছে 2 পাই, তাহলে সামনে আগাবে গাড়ির চাকা যদি একবার ঘুরে। এবার আমি বলেছি গাড়ির চাকা মিনিটে হচ্ছে ঘুরে কয়বার? 200 বার। এখন যদি আমি বলি যে তাহলে 200 বার যদি ঘুরে তাহলে 1 মিনিটে তোমার হচ্ছে অতিক্রান্ত দূরত্ব কত হবে? So 2 pi into 200. 1 মিনিটে ডিস্টেন্স, 1 মিনিটে ডিস্টেন্স হবে হচ্ছে 2 পাই ইন্টু 200। এটা কি বোঝা গেছে? তাহলে হচ্ছে আমি 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমি হচ্ছে পেয়ে গেলাম। তার মানে 2 পাই ইন্টু 200 ফিট দূরত্ব হচ্ছে অতিক্রম করবে এই গাড়িটা যদি সে এই অবস্থায় সে চলতে থাকে। বোঝা গেছে? এটা কিন্তু ভালোভাবে বুঝে রাখো। তার মানে আমি যদি বলি আরপিএম 200, আরপিএম 200 বলতে বোঝাচ্ছে এই গাড়ির চাকাটা তোমার এই 1 মিনিটে যদি হচ্ছে তার নিজের অক্ষের চারিদিকে 200 বার ঘোরে। আর যদি বলি সারফেস স্পিড 400 ফিট পার মিনিট, তাহলে কি বলবো বলো তো? এই যে এই জিনিসটা 1 মিনিটে যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে তার সারফেস, এটাই হচ্ছে তার সারফেস স্পিড। এই কথাটা বোঝা গেছে? আরপিএম এবং সারফেস স্পিডের মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে আমি বললাম। অর্থাৎ আরপিএম হচ্ছে নিজ অক্ষের চারিদিকে যতটুকু ঘুরে কোন একটা রোটেটিং শ্যাফট, সেটা হচ্ছে তার আরপিএম। আর গাড়ির ক্ষেত্রে বলতে গেলে 1 মিনিটে সে হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করলো তখন হচ্ছে সারফেস স্পিড। আচ্ছা সারফেস স্পিডের কি একটা ইউনিট থাকা উচিত না বলতো? Yes, sir. যে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? Meter per second. হ্যাঁ হ্যাঁ, সারফেস স্পিডের সবসময় ইউনিট হবে হচ্ছে ডিসটেন্স পার ইউনিট টাইম। আচ্ছা আমি টি নিয়ে ঝামেলা করতেছি না, ডি লিখে দিলাম, তোমরা এটা বুঝে নিও। ডিসটেন্স পার ইউনিট টাইম। বোঝা গেছে? এটা ডি আসলে টি হবে আর কি, ডিসটেন্স পার ইউনিট টাইম। তো সারফেস স্পিড হচ্ছে এই জিনিস। আচ্ছা এখন মেশিনের চলো আমরা চলে যাই মেশিনে। এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই তো? মানে আমি মুছে ফেললে এখন গাড়ির ছবিটা চলে যাবে। যে গাড়ির চাকার ক্ষেত্রে আমরা আরপিএম বলতে কি বুঝি এবং সারফেস স্পিড বলতে কি বুঝি, বোঝা গেছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রশ্ন না থাকলে আমি গাড়িটা মুছে ফেললাম। এখন এখানে চলে আসো, এই যে ডফারের সারফেস স্পিড দেওয়া 200 মিটার পার মিনিট, এটা কিন্তু সারফেস স্পিড, এটা কিন্তু আরপিএম না। বুঝছো? আমাদের এটাই সমস্যা হয় যে আমরা আরপিএম এবং সারফেস স্পিডকে গুলাই ফেলি। এটাকে কিন্তু হচ্ছে আরপিএম হবে না, এটা কিন্তু সারফেস স্পিড। কেন সারফেস স্পিড? কারণ এটা ডিসটেন্স পার ইউনিট টাইম দেওয়া আছে, আরপিএম এর কোনো ইউনিট থাকে না। 200 মিটার পার মিনিট, এটার মানে হচ্ছে এই ডফারটা যদি 1 মিনিট ঘুরে তাহলে তার উপর দিয়ে 200 মিটার ম্যাটেরিয়াল পাস হচ্ছে। মনে থাকবে? ডফারটা যদি 1 মিনিট ঘুরতে থাকে তাহলে তার উপর দিয়ে 200 মিটার ম্যাটেরিয়াল পাস হচ্ছে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এখন তাহলে এই ডফারের সারফেস স্পিডটাই হচ্ছে আমার প্রোডাকশন। কারণ আমি যদি বলি 1 মিনিটে 200 মিটার ম্যাটেরিয়াল ডফারের উপর দিয়ে পাস হয়, এই 200 মিটারকেই তো আমরা হচ্ছে ট্রাম্পেট দিয়ে স্লাইভারে কনভার্ট করে ক্যানের মধ্যে জমা করে ফেলছি। সুতরাং এটাই কিন্তু আমাদের প্রোডাকশন।
তাহলে আমরা লিখে ফেলি 200 দিয়ে শুরু করি, যে 200 মিটার পার মিনিট। এখন আমার ইউনিট কিসে আছে বলো? 200 এর ইউনিটটা কিসে আছে? মিটার হ্যাঁ, মিটার পার মিটার খেয়াল করো কিন্তু মিটার পার মিনিট। আচ্ছা, মিটার পার মিনিট আছে, আমি নিচে ইউনিটটা আলাদা করে লিখে দিচ্ছি। এখন প্রথমে আমাকে খেয়াল করতে হবে যে এই মিটার পার মিনিট যে আছে, তো এখানে আমাকে তাকাতে হবে কাউন্টের দিকে। এখন প্রথমে আমাকে তাকাতে হবে মিটার পার মিনিট, বা প্রথম যেটা ছিল এটা লেখার পরে তাকাতে হবে কাউন্টের দিকে। কাউন্ট দেওয়া আছে 68 গ্রেইন পার ইয়ার্ডস। গ্রেইন তো হচ্ছে ভরের ইউনিট, 7000 গ্রেনে হচ্ছে 1 পাউন্ড। আর লেংথের ইউনিট কোনটা আছে এখানে বলো তো? ইয়ার্ড গজ স্যার। হ্যাঁ, ইয়ারটা কিন্তু লেংথের ইউনিট। আমার কাছে কিন্তু এখন প্রোডাকশনে লেংথের ইউনিট আছে হচ্ছে মিটার, আর কাউন্টের ক্ষেত্রে প্রোডাকশনের ইউনিট কি দেয়া আছে? ইয়ার্স। ইয়ার্স। তাহলে হচ্ছে আমাকে মিটার থেকে এখন ইয়ার্সে চলে যেতে হবে। কেন চলে যাব? আমাকে লেংথের ইউনিটটা কাউন্টের সাথে মিলাতে হবে, কাউন্টের লেংথের ইউনিটের সাথে আমাকে মিলাতে হবে। তো আমি তাহলে এখন মিটার থেকে ইয়ার্সে চলে যাই। 1.0936 দিয়ে গুণ করে 1 মিটারে 1.0936 ইয়ার্ডস, এটা তোমরা লিখে রাখো। তো মিটার পার মিনিট থেকে তাহলে আমার ইউনিটটা এখন কিন্তু হয়ে যাবে হচ্ছে, কি হবে বলতো? আগে ছিল মিটার পার মিনিট, এখন কি হয়ে গেল? আমি কিন্তু মিটার থেকে ইয়ার্ডসে চলে গেছি। বুঝতে পারতেছো নাকি? ইয়ার্স পার মিনিট। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, না বুঝলে আমাকে থামাই দিও, এটা বুঝতেই হবে প্রত্যেকটা লাইন। ইয়ার্ডস পার মিনিট, তাহলে মিটার পার মিনিট থেকে আমরা চলে গেলাম হচ্ছে ইয়ার্ডস পার মিনিট। কেন আমরা ইয়ার্ডসে আসলাম? কারণ হচ্ছে কাউন্টে লেংথের ইউনিট হচ্ছে ইয়ার্ডস, সেজন্য আমরা মিটার থেকে ইয়ার্ডসে চলে আসলাম। তো ইয়ার্ডস পার মিনিটে যখন আসলাম, এখন আমরা খেয়াল করব টাইমের ইউনিট। ইয়ার্ডস পার মিনিটে টাইমের ইউনিট কি আছে বলতো? আমার আমার প্রোডাকশনে এখন টাইমের ইউনিট কি আছে? মিনিট। মিনিট। কিন্তু তোমাকে খেয়াল করতে হবে রিকোয়ার্ড প্রোডাকশন যেটা, সেখানে টাইমের ইউনিট কি? রিকোয়ার্ড প্রোডাকশন কিন্তু বের করতে বলছে হচ্ছে ডে ইন পাউন্ডস, তার মানে পাউন্ডস পার ডে বের করতে হবে। কি বের করতে হবে প্রোডাকশনটাকে? পাউন্ডস পার পাউন্ডস ডে। পার ডে। হ্যাঁ, পাউন্ডস পার ডে তে হচ্ছে বের করতে হবে। তো তাহলে পাউন্ডস পার ডে তে টাইমের ইউনিট কি বলতো? ডে। হ্যাঁ, পাউন্ড। জি, আমাকে আসলে বের করতে হবে পাউন্ডস পার ডে। আমাকে বের করতে হবে হচ্ছে পাউন্ডস পার ডে। তো যেহেতু রিকোয়ার্ড টাইমের ইউনিট ডে, তাই আমাকেও ইয়ার্ডস পার মিনিটে থাকলে চলবে না, আমাকে মিনিট থেকে ডে তে কনভার্ট করতে হবে। এখন মিনিট থেকে ডে তে কনভার্ট করব কিভাবে? মিনিট থেকে ডে তে কনভার্ট করার উপায় হচ্ছে, এটা তো ইয়ার্ডস পার মিনিট, মানে 1 মিনিটে এত গজ, তাহলে 1 ঘন্টায় কত গজ হবে? কি করব? তো 60 হ্যাঁ, 16 into 20. জি 60 60 দিয়ে গুণ করব। তাহলে 60 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে আমার ইউনিটটা হয়ে যাবে কিসে চলে গেল এখন? ইয়ার্ড। আওয়ারে স্যার। জি, ইয়ার্স পার আওয়ার। হ্যাঁ, ইয়ার্স পার আওয়ার। আর যদি 24 ঘন্টার জন্য বের করতে চাই তাহলে কি করব? 16 to 24 24 স্যার। করে দেব। জি 24, তাহলে এটা চলে যাবে হচ্ছে ইয়ার্স পার ইয়ার্ডস ডে। পার ডে। আচ্ছা, এই হয়ে গেল আমার ইয়ার্ডস পার ডে। কেন আমি ডে তে আসলাম? কারণ হচ্ছে আমার রিকোয়ার্ড যে টাইমের ইউনিট, এটা হচ্ছে ডে তে বের করতে হবে, ঠিক আছে? আর কেন আমি ইয়ার্ডসে আসছিলাম? কারণ হচ্ছে আমার কাউন্টের মধ্যে লেংথের ইউনিট ছিল হচ্ছে ইয়ার্ডস। তো আমি এখন চলে আসলাম হচ্ছে ইয়ার্ডস পার ডে তে। এরপরে আমাকে খেয়াল করতে হবে যে টেনশন ড্রাফট দেওয়া আছে 1.1। আমি আগেই বলেছি তোমাদেরকে আমি টেনশন ড্রাফট কি জিনিস সেটা পড়াই নেই। ড্রাফট নিয়ে আমরা ড্রফেমে ইনশাল্লাহ কথা বলবো। আপাতত এইটুকু মুখস্থ রাখো। আজকে আপাতত হচ্ছে ঠিক মুখস্থ বলতে আপাতত এইটুকু মাথায় রাখো যে টেনশন ড্রাফটটাকে আমরা গুণ করে দিই। কেন গুণ করে দিই? ড্রাফটটা আমরা পড়লে পরে বুঝতে পারবো। তো টেনশন ড্রাফট আমরা গুণ করে দিলাম, আপাতত এটা মুখস্থ। এখন তা কি পরিমাণে যে স্যার 10 এ লম্বা করা হয় ওইটার রেশিওটা কি স্যার এটা? জি জি জি, এরকমই। কিন্তু আমি ড্রাফট নিয়ে এখনো কথা বলি নাই ক্লাসে, এই জন্য এটা নিয়ে আপাতত কথা বলবো না। তো হচ্ছে টেনশন ড্রাফট হচ্ছে এরকমই হলো যে 1.1 আসলো, আমি 1.1 কে গুণ করে দিলাম। এখন আরো কিছু বাকি আছে। প্রথমত বাকি আছে ওয়েস্ট। ওয়েস্ট 3%। ওয়েস্ট 3% মানে হচ্ছে এই যে আমি বললাম যে এত ইয়ার্ডস পার ডে, আমার ইউনিট এখানে কি আছে বলতো? এইটুকুর ইউনিট কি? ইয়ার্ডস পার ডে, তাই না? ইয়ার্স পার হ্যাঁ। তো এই যে এত ইয়ার্ডস পার ডে, একদিনে এত ইয়ার্ডস আমার পাওয়ার কথা, কিন্তু আমি আসলে এত ইয়ার্ডস পাবো না, আমার হচ্ছে 3% ওয়েস্ট হবে। কোথায় কোথায় ওয়েস্ট হবে? এই যে তোমার হচ্ছে এই টেকারিনের নিচে ওয়েস্ট হবে,
তারপরে ফ্ল্যাটের এখানে ওয়েস্ট হবে, ডফার স্টিপার রোলারের এখানে কিছু ওয়েস্ট হতে পারে, সব মিলাই আমার হচ্ছে 3% ওয়েস্ট হবে। 3% যদি ওয়েস্ট হয় তাহলে কিন্তু আমি কখনোই এই হচ্ছে তোমার এই পুরো প্রোডাকশনটুকু কিন্তু পাবো না। কতটুকু পাবো? 3% ওয়েস্ট হবে, তাহলে কি এই পুরো প্রোডাকশনটা আমি পাবো? না স্যার। না স্যার হ্যাঁ। কতটুকু কম পাবো বলো তো? স্যার এটা 3% কম পাবো, তাই না? স্যার আচ্ছা হ্যাঁ, 97% পাবো। জি 97% আমি পাবো। তো 97 হচ্ছে পার্সেন্ট পাওয়ার জন্য উপায় কি? আমি এখন আরেকটা একটু বুদ্ধি করি। 97% হচ্ছে পাবো যে, তো 97 এখানে বের করার উপায় কি বলো? 100 97 থেকে 3 মাইনাস করব। জি হ্যাঁ, 100 থেকে আমি হচ্ছে 3 মাইনাস করব। আচ্ছা, আমি হচ্ছে 100 থেকে 3 মাইনাস করব। এটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি না স্যার। মনে হয়। আমি একটু বড় করে দিই। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ। আচ্ছা, তো 100 থেকে আমি 3 মাইনাস করব। এই হচ্ছে উপরে ইনটু 100 মাইনাস, তোমরা কিন্তু বুঝে নিও দয়া করে। আমি হচ্ছে পুরোপুরি আজকে কেন জানি ফ্লোতে নাই, সম্ভবত আমাকে কিবোর্ডের ঝামেলাটার কারণে আমি ঠিক ভালো বুঝাতে পারতেছি না। তোমরা একটু কষ্ট করে নিজেরাই মানে সমস্যা হলে আমাকে আটকাই দিও আর কি। 100 মাইনাস 3, একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম রবিজ ভাই, আমি একটু ক্লাসের পরে ফোন দিচ্ছি। আচ্ছা, 100 মাইনাস 3% আমি লিখে ফেললাম। আর তার মানে 97 পার্সেন্ট মানে কিন্তু নিচে 100। যেমন আমি যদি বলি হচ্ছে 5%, তার মানে কি বলতো? 5% মানে হচ্ছে 5 বাই 100। হ্যাঁ 5/100। কেন নিচে আমরা 100 দিই? কারণ আমরা বলি 100 ভাগের 5। তার মানে হচ্ছে আমরা কেন 100 দিলাম? ওই যে 5% মানে হচ্ছে 5/100, 100 ভাগের 5 ভাগ। তো যখন আমরা এটা বলি যে 100 ভাগের 5 ভাগ, তখন আমরা নিচে 100 লিখে উপরে 5 দেই। তাহলে এখানে যেহেতু 97%, উপরে 97 আর নিচে হচ্ছে 100। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা কেন 97/100 কে গুণ করলাম, এটাও কিন্তু একটু বুঝে নেওয়ার স্যার বিষয়। স্যার এটা কি ওয়েস্টের ক্ষেত্রে 3% না স্যার? জি ওয়েস্ট 3%। স্যার ওয়েস্টের ক্ষেত্রে 3%, তাহলে হচ্ছে উপরে 97 হবে। জি কেন হবে? কারণ হচ্ছে ওয়েস্ট 3%, অর্থাৎ ওয়েস্ট 3% মানে হচ্ছে আমার আসলে প্রোডাকশন পাওয়ার কথা ছিল এই যে এইটুকু 200 থেকে শুরু করে 1.1, এইটুকু প্রোডাকশন পাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বলা হচ্ছে 3% বাদ পড়ে যাবে। কোথায় কোথায় বাদ পড়বে আমি একটু আগে দেখাইছি। তো 3% যদি স্যার চলে যায় তার মানে আমি এই পুরাটা পাচ্ছি না কিন্তু, তাই না? আমি কি পুরাটা না স্যার, পাচ্ছি? পুরাটা পাচ্ছি না না। স্যার। কতটুকু পাচ্ছি? পুরাটার 97% পাচ্ছি। পুরাটার 100% পাচ্ছি না, 3% কম পাবো। তাহলে পুরাটার 97% পাবো। তো তাহলে কথাটা খেয়াল করো, আমি বলেছি পুরাটার 97%, অর্থাৎ পুরাটা এর 97%। আর এর মানে কি বলতো? ইনটু। হ্যাঁ, এর স্যার মানে হচ্ছে গুণ বা ইনটু। তো আমি করলাম কি, যে পুরাটা লিখছি, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত পুরাটা এর এর মানে গুণ এর 97%, 100 মাইনাস 3/100। বুঝতে পারছো কেন গুণ দিলাম? জি স্যার। হ্যাঁ, 97% কে আমি কেন গুণ দিব সেটা বললাম। এরপরে এফিসিয়েন্সি 95%। এখন কথা হচ্ছে ওয়েস্ট বাদ দিয়ে হলেও আমার এই পুরাটুকু কিন্তু আমি একদিনে আমার এত ইয়ার্ডস প্রোডাকশন আসলে আমার পাওয়ার কথা, কিন্তু আসলে আমি এত ইয়ার্ডস প্রোডাকশন পাবো না। আমাকে বলা হচ্ছে যে মেশিন এফিসিয়েন্সি 95%, অর্থাৎ একদিনের 100 ভাগ সময় আমি মেশিন চালু রাখতে পারবো না। আমার মেশিনের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, হয়তো স্লাইভার ছিঁড়ে গেল বা হচ্ছে ওয়েব ছিঁড়ে গেল, মেশিনের জ্যাম হলো, পাওয়ার শাটডাউন ছিল কিছুক্ষণ, কয়েক মিনিট বন্ধ ছিল, এই সমস্ত বিভিন্ন কারণে, বা হচ্ছে কার্ডিং মেশিনে প্রায় মেইনটেনেন্স করতে হয়। এই সমস্ত কারণে মেশিন হচ্ছে পুরা সময় চালু ছিল না। তাহলে পুরা সময় চালু না থাকলে হচ্ছে আমি তো পুরাটুকু প্রোডাকশন পাবো না, তাই না? এখন কি এই পুরাটুকু প্রোডাকশন আমি পাবো? না আমাকে স্যার। বলছে যে মেশিন 100% সময় চালু ছিল না, তাহলে পুরা প্রোডাকশন পাবো না। কতটুকু পাবো? 95% পাবো।
কার 95%? এই পুরাটা এর 95%। পুরাটা তো আছেই, এর জন্য আমরা একটা গুণ বসাই দেব, এই যে গুণ চিহ্ন, পুরাটা এর 95%, 95 95 বাই 100। এখানে কিন্তু আর 100 থেকে বিয়োগ করব না, এটা বুঝতে পারছো তো? এখানে কিন্তু আর 100 দিয়ে বিয়োগ করব না। স্যার মাইক্রোফোনটা একটু কাছে নেওয়া যাবে স্যার? হ্যাঁ, নেওয়া যাবে। আচ্ছা, এখন আমরা দিয়ে দিলাম 95/100। কেন 95/100? বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। আচ্ছা, এখন কেউ একজন একটু চট করে দেখে ফেলো যে এটা কত হয় রেজাল্ট। এবং এই ইউনিটটা হবে কিন্তু ইয়ার্ডস পার ডে। এই ইউনিটটা কিন্তু হবে হচ্ছে ইয়ার্ডস পার ডে, যে এত ইয়ার্ডস পার ডে। কেউ কি দেখতেছো? জি স্যার, আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখো, আমাদেরকে জানাও। একাধিক জন দেখলে ভালো হয়, তাহলে আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারবো। 3360 33, দাঁড়াও, 60 59 59 85.56 85.56 ইয়ার্ডস পার ডে। ইয়ার্ডস পার ডে। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য অনুযায়ী একটা প্রোডাকশন পেলাম। আমরা ইয়ার্ডস পার ডে বের করেছি যে একদিনে কত গজ প্রোডাকশন হয়, কিন্তু আমাকে কি বের করতে হবে বলো তো? কি বের করতে হবে? পাউন্ডস পার ডে স্যার। পাউন্ডস পার ডে বের করতে হবে। অর্থাৎ আমি একটা প্রোডাকশন বের করছি, এটাও প্রোডাকশন, কিন্তু এটা লেংথ ওয়াইজ প্রোডাকশন। আমাকে আসলে বের করতে হবে ওয়েট ওয়াইজ প্রোডাকশন বের করতে হবে। বোঝা গেছে? আমাকে ওয়েট ওয়াইজ প্রোডাকশন বের করতে হবে, লেংথ ওয়াইজ প্রোডাকশন বের করলে চলবে না। স্যার এটা তো স্যার ইয়ার্স পার ডে তো স্যার অনেক বেশি হয়ে গেছে, আমি তো স্যার এটা তো স্যার এটা আসে না স্যার। হ্যাঁ, বলো। 319 আচ্ছা, এই রেজাল্টটা কি আর কারো আসছে? 319 এই রেজাল্টটা অন্য কারো স্যার আসছে? 319 255। আচ্ছা, ঠিক আছে, 319 আমি তাহলে ওই রেজাল্টটা নিচ্ছি। কে একজন বলো 319 255.96 255.96। আচ্ছা, জিরোটাকে আমরা না নিই। 319 255.96 ইয়ার্ডস পার ডে। এবার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আচ্ছা, এটা ওলেমুলে হলো, সমস্যা নেই, রেজাল্ট একটা বেরিয়ে গেছে। ম্যাথ বুঝার জন্য মূল জিনিস, তারপরে সঠিক রেজাল্টটা তো আমাদের অবশ্যই দরকার, তাতে করে বুঝতে সুবিধা হয়। কিন্তু তোমরা যদি পরে দেখো রেজাল্ট ভুল হয়েছে, তাহলে সমস্যা নেই, নিয়ম বুঝলে আপাতত চলবে। রেজাল্ট যদি এটাও ভুল হয়, তাহলে সঠিকটা লিখে দিলে হবে। এখন আমরা হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে ইয়ার্ডস পার ডে থেকে পাউন্ডস পার ডে তে যেতে হবে, অর্থাৎ লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে হবে। মনে রাখতে হবে লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে, এটা চাইলে খাতায় ছোট্ট করে নোট ডাউন করে রাখো, লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে যদি আমরা ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, তাহলে কাউন্টের সাহায্য লাগবে। কার সাহায্য লাগবে? কাউন্টের সাহায্য লাগবে। আমি আবারও কথাটা বলি, লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে আমরা যদি ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে চাই, তাহলে কাউন্টের সাহায্য লাগবে। তো আমরা নেই কাউন্টের সাহায্য। এখানে কাউন্ট আছে বলো তো? কাউন্ট তো নাই। কে কইলো? এই যে ডেলিভারি স্লাইভার ওয়েট 68 গ্রেন পার ইয়ার্ড, জি স্যার, এই হচ্ছে কাউন্ট। গিভেন স্লাইভার কাউন্ট, স্লাইভার ওয়েট মানে স্লাইভার কাউন্ট। গিভেন স্লাইভার কাউন্ট is 68 grain per yards। এটার এরপরে আমি করব কি, কাউন্ট লিখে আমি লিখে ফেলবো যে এটার মানে কি আসলে। 68 গ্রেন পার ইয়ার্ড যদি হয়ে থাকে, এটার মানে কি? মানে কি বলতো? স্যার এক গজে 68 গ্রেন পরিমাণ হচ্ছে স্যার ইয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, স্লাইভার। চমৎকার। তাহলে এটাই আমি লিখে ফেলবো যে মানে কি। মানে হচ্ছে that means weight of 1 yard sliver is 68 grain। দেখো তো লাইনটা বোঝা যায় কিনা? ঠিক আছে, 1 yard sliver is 68 grain, এটা লিখে ফেললাম আমরা।
যে 16 গ্রেন পার ইয়ার্ড মানে হচ্ছে 1 গজ স্লাইভারের ওয়েট 68 গ্রেইন। ঠিক আছে, এখন তাহলে এই আমাদেরকে কিন্তু বের করতে হবে পাউন্ড কত, কত পাউন্ড। এখন 1 গজের স্লাইভারের ওয়েট যদি হয় 68 গ্রেইন, তাহলে আমি একদিনে কত গজ স্লাইভার বের করেছিলাম? এই যে এটা না, 2195596 ইয়ার্ডস। এটা নিয়ে নিব, এটা নিয়ে নিব যে 1 ইয়ার্ড, তো তাহলে পরের লাইনে এটা লিখে ফেলি আমরা, দ্যাট মিন্স কি হলো এটা, তো 1 গজের ওয়েট হচ্ছে 68 গ্রাম, তো আমি একদিনে কত গজ পেয়েছি ওটা লিখে ফেলি, 3192, তারপরে হচ্ছে 55.96 ইয়ার্ড স্লাইভারিস। কত হবে বলো তো, এত গজের ওয়েট কত হবে? এত গজের ওয়েট কত হবে? গুণ করে দিব। হ্যাঁ অবশ্যই গুণ করে দেব। স্যার ক্লাস টাইম শেষ হয়ে গেছে। কিন্তু এটা শেষ করতে হবে। 21709। হ্যাঁ এটা এখনই হিসাব করব না, আর একটু আমার কাজ বাকি আছে। ইনটু 68 গ্রেইন। এই এটা বুঝছো, এটুক বুঝছো? না বুঝলে আমাকে বলো, কিন্তু এটা পরবর্তীতে এত লম্বা সময় নিয়ে আর বোঝানোর সুযোগ হবে না। আচ্ছা এখন কি কাজ বাকি বলো তো? আমার কিন্তু আমি বের করে ফেলছি যে একদিনে যেই এত গজ হইতো অত গজের ওয়েট কত গ্রেইন, আমাকে কি বের করতে হবে? পাউন্ডে বের করতে। হ্যাঁ পাউন্ডে বের করতে হবে। এটা কিন্তু আসলে আমার গ্রেইন পার ডে প্রোডাকশন, এটা কিন্তু গ্রেইন পার ডে তে হিসাব করলে এত গ্রেইন আমার প্রোডাকশন। তাহলে আমার তারপরে আমি চলে যাই যে এই, তাহলে পাউন্ডে বের করার জন্য উপায় কি বলতে পারবা কেউ? গ্রেইন থেকে কিভাবে পাউন্ডে যেতে পারি, কারো জানা আছে? গ্রেইন আর পাউন্ডের সম্পর্ক? 7000 গ্রেইনে হচ্ছে 1 পাউন্ড, 1 পাউন্ড। 7000 গ্রেইনে 1 পাউন্ড। তাহলে হচ্ছে এটাকে আমি যদি 7000 দিয়ে ভাগ দেই তাহলেই কিন্তু আমার ইয়ে চলে আসবে। 7000 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলেই হচ্ছে এটা পাউন্ডে চলে আসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের পাউন্ড, ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত হয় দেখো তো? 1101.34। স্যার 4469.583 তো আসতেছে। স্যার 3101। স্যার 3101 স্যার। আচ্ছা 3-4 পাউন্ড। স্যার 3101। জি ঠিক আছে, 3101 আমি লিখেছি। তার মানে দেখো এখন বোঝা যায় কিনা আমরা আসলে এই কাজটাই, এখন আমি যদি বলি এটাই আসলে আমার পাউন্ড পার ডে তাহলে কি ভুল হবে? আমি যদি বলি এটাই পাউন্ড পার ডে, কেন পাউন্ড পার ডে? কারণ এই যে 319255 ইয়ার্ডস এত গজ স্লাইভার আমরা বানিয়েছিলাম একদিনে, তাই না? এখন আমরা বের করেছি যে এত গজ স্লাইভার, এই যে একদিনে যে আমরা এত গজ স্লাইভার বানালাম, এই এত গজ স্লাইভারের হচ্ছে তোমার ইয়ে কত, এই ওয়েট কত। এখন আমি বের করে ফেললাম এত গজ স্লাইভারের ওয়েট হচ্ছে 3101 পাউন্ড। তাহলে এই এত পাউন্ড স্লাইভার বের করতে আমার কয়দিন সময় লাগছে? একদিন স্যার। হ্যাঁ তাহলে এটাই হচ্ছে আমার একদিনের প্রোডাকশন। সুতরাং এটাই আমি লিখে ফেলি এখন, দেয়ারফর, তাহলে এটা হচ্ছে আমি না লিখলেও তোমরা লিখে ফেলতে পারো, দেয়ারফর THE therefore the pounds per day production is
3101.34 pounds per day। ব্যাস এটাই হচ্ছে আনসার। এই এখন হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, প্রত্যেকটা জিনিস এখানে বুঝতে হবে যে এই 200 কেন। ক্লাস টাইম অনেক আগে শেষ, 12টায় আবার ক্লাস আছে একটা। হ্যাঁ, যার ইচ্ছা হয় চলে যাও, আমি একটু 2-1 মিনিট সময় নিব। জি স্যার। তো চ্যাট বক্স সাইডে লিখে চলে যাও। এখানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যা তোমরা বুঝে পরবর্তীতে আমাকে চ্যাট বক্স ডিজেবল করা। ডিসেবল করো। আচ্ছা, আমি করে দিচ্ছি। ঠিক আছে, এখন কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলতে পারো, প্রশ্ন না স্যার থাকলে হচ্ছে একটা কোশ্চেন হচ্ছে স্যার, কার্ডের যে স্যার স্লাইভারটা, এটা কি স্যার হচ্ছে ইয়ার্নের কাউন্টের উপর বেসিস করে কি স্যার স্লাইভারটাকে মনিটর করা হয়, মানে মোটা বা চিকন কতটুকু কি হবে? হ্যাঁ, কিছুটা করা হয় মূলত, আসলে হ্যাঁ করা যেতে পারে, কিন্তু একটা অনেক বড় রেঞ্জ আছে আর কি। সাধারণত মনে করো এই ধরা যাক আমি 26 এনে ইয়ার্ন বানাবো আর হচ্ছে 28 এনে ইয়ার্ন বানাবো, স্লাইভারের কাউন্ট চেঞ্জ না করলে কোনো সমস্যা নাই। কখনো কখনো করা হয়, যদি কাউন্টের রেঞ্জটা অনেক ভ্যারি করে তখন করা হয়। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তোমরা হচ্ছে নেক্সট দিন 68 গ্রেন পার ইয়ার্ডের জায়গায় তোমাদের বাড়ির কাজ 68 গ্রেন পার ইয়ার্ডের জায়গায় শুধু একটা চেঞ্জ নিয়ে আসবা। তোমরা হচ্ছে, আমি একটা কাউন্ট দিয়ে দিই, তোমরা হচ্ছে 0.012 NE এই কাউন্টটা দিয়ে করে নিয়ে আসবা, 0.012 NE। ঠিক আছে, এই আর কোনো চেঞ্জ হবে না, শুধু এইটুকু চেঞ্জই হবে। এই কাউন্টটা দিয়ে তোমরা হচ্ছে ম্যাথটা করে নিয়ে আসবা। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওকে, ফি আমানিল্লাহ।